স্বাগতম আবারও অতীতের খোঁজের পরবর্তী পর্বে। পূর্ববর্তী পর্বে আমরা খুঁজেছিলাম কলকাতার বাজার ব্যবস্থার শিকড়, দেখেছিলাম চিতপুর, বড়বাজার, ধর্মতলা, নিউ মার্কেটের উত্থান আর বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা শহরের বিবর্তন। আজ আমরা জানব এই বাজার কেন্দ্রিক ব্যবস্থায় কিভাবে গড়ে উঠল নতুন পেশাগুলি, মহিলারা কিভাবে যুক্ত হলেন এই বাণিজ্য চক্রে, আর কিভাবে সাধারণ মানুষের জীবনধারা পাল্টে গেল এই বাজার ঘিরে। এই বাজার মানে শুধু ক্রেতা আর বিক্রেতা নয়, এই বাজারের সঙ্গে জড়িয়েছিলেন কুলি, দালালি করা দালাল, মজুর, বাহক, গুদাম রক্ষক ও মালপত্রের হিসাব রক্ষক। আর একটা বাজার মানে একটা নিজস্ব অর্থনৈতিক ইকোসিস্টেম। তাদের প্রতিদিনের কাজই ছিল গায়ের খাটুনি দিয়ে চাল, গম, মশলা, কাঠ ও কাপড় সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। এই পেশাগুলির মধ্যে আরেকটা ছিল ঘানি চালক। পুরনো বড় বাজারে ঘানির মাধ্যমে সরিষার তেল বানানো হতো। ঘানি চালাতো গরু কিংবা ঘোড়া, আর একদল মানুষ এই পেশায় নিযুক্ত ছিল। তেল তৈরি, প্যাকিং, বাজারে পৌঁছে দেওয়া, এ এক গাঁথুনির মতন পেশা। আরেকটি গুরুত্বপূর্ণ পেশা ছিল সওদাগর, দালাল। বড় বাজারে কিংবা মেটিয়াবুরুজে যারা হাটে দাঁড়িয়ে মালপত্রের দাম ঠিক করতেন, তারাই ছিলেন এই শ্রেণীর লোক। তারা বুঝতেন কোন পণ্য কোন মরশুমে কেমন চলবে। আজকের শেয়ার বাজারের মতো তারা ভবিষ্যতের বাজার আন্দাজ করতেন। এই বাজারে মহিলাদের ভূমিকা কী ছিল? প্রথম দিকে মহিলারা সরাসরি বাজারে অংশগ্রহণ করতেন না, তবে পেছনে থাকতেন রান্নাঘরের অর্থনীতিতে। তারাই ঠিক করতেন কি কেনা হবে, কতটা কেনা হবে, আর কার কাছ থেকে কেনা হবে। পরবর্তীকালে অনেক বিধবা নারী বা পরিবারের আর্থিক প্রয়োজনে নারীরা দোকানে বসতে শুরু করেন। বিশেষ করে কাঁচা বাজার বা মশলার দোকানে নারীদের দেখা যেত। ধর্মতলা, হাতিবাগান ও মানিকতলা অঞ্চলে মেয়েদের চালানো দোকান তখন এক নতুন বিষয় ছিল। চলুন এবার দেখি মারোয়ারি, পার্সি, আর্মেনিয়ান ও চীনা ব্যবসায়ীরা কিভাবে যুক্ত হলেন কলকাতার বাজার ব্যবস্থায়। 1800 শতকের শেষ দিকে এবং 19 শতকের শুরুতে রাজস্থান থেকে আসা মারোয়ারি সম্প্রদায় কলকাতায় পা রাখেন। তারা বড় বাজার, পোস্তা, এমনকি বাগড়ি মার্কেটে বড় বড় গুদামঘর তৈরি করেন। শুধু পাইকারি বাজার নয়, তারা অর্থনীতির সঙ্গেও যুক্ত হন, ঋণ ব্যবস্থা, ব্যাংকিং ও মুদ্রা বিনিময়ের মতন বিষয়ে। অন্যদিকে পার্সিরা যুক্ত ছিলেন ওষুধপত্র, বিলাসপণ্য ও ইংরেজদের পছন্দসই জিনিস বিক্রিতে। আর্মেনিয়ানরা ওয়ার্ক ব্যবসা এবং বন্দর ভিত্তিক মাল আমদানিতে দক্ষ ছিলেন। চীনা ব্যবসায়ীরা ছিলেন মূলত তন্তু, বাঁশ, চায়ের দোকান ও সেলুন শিল্পে। এই জাতিগুলোর মধ্যে অসাধারণ বাণিজ্যিক প্রতিযোগিতা থাকলেও তারা সকলেই কলকাতাকে বাণিজ্যিক রাজধানী করে তুলতে অবদান রেখেছেন। আসুন এবার দেখি কিছু অবিস্মরণীয় বাজারের নাম এবং তাদের বিশেষত্ব। হ্যারি মার্কেট। আজকের মানিকতলা অঞ্চলে গড়ে ওঠা এই বাজার মূলত ছিল মাছ, মাংস ও কাঁচা তরকারির জন্য। এখানে প্রতিদিন সকালবেলা শুরু হতো চিৎকার ও দর কষাকষি ও হাঁক ডাকে। হ্যাটের হাট। হাওড়াঘাট এলাকা সংলগ্ন এই বাজার সপ্তাহে 2 দিন হতো পশু বিক্রি, গরু, ছাগল, হাঁস, মুরগি, পাশাপাশি ছিল খামারের উপকরণ বিক্রির ব্যবস্থা। রাধাবাজার ও মুলিক বাজার। শহরের কেন্দ্রস্থলে যেখানে ছিল তুলা, সুতো ও কাপড়ের পাইকারি দোকান। আজকের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্মস্থান বলা যায় একে। পোস্তা বাজার, একেবারে গঙ্গার পাড়ে। এই বাজার ছিল মূলত পাটের রশি, কাঠ এবং ভারী শিল্প সামগ্রীর জন্য বিখ্যাত। এখানে এক কথায় বলা যায় প্রতিটি বাজার ছিল একটি শিল্পচক্র। একজন যে পণ্য তৈরি করতেন, অন্যজন তা বিক্রি করতেন, তৃতীয়জন সেটিকে পরিবহন করতেন। এভাবেই তৈরি হয়েছিল এক স্বনির্ভর বাজার সমাজ। আমাদের আজকের সমাজ যেখানে সুপারমার্কেট আর অ্যাপ ভিত্তিক হোম ডেলিভারিতে অভ্যস্ত, সেখানে পুরনো কলকাতার এই বাজার সংস্কৃতি এক অনন্য ঐতিহ্য। এই ঐতিহ্য শুধু অর্থনীতি নয়, আমাদের ভাষা, সংস্কৃতি ও সম্পর্কের প্রতিচ্ছবি। আজকের পর্বে আমরা জানলাম পেশার বিবর্তন, নারীর অংশগ্রহণ, নানান গোষ্ঠীর অবদান আর বাজার ভিত্তিক সমাজ গঠনের কথা। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে এই বাজারগুলো ব্রিটিশ আমলে প্রশাসনিক নিয়ন্ত্রণে চলে গেল, কিভাবে গড়ে উঠল বাজারে ট্যাক্স সিস্টেম, আর কলকাতার পুরাতন বাজারগুলো সময়ের সঙ্গে সঙ্গে কেমনভাবে রূপান্তরিত হলো। চলুন ফিরে আসি আগামী পর্বে। এই ছিল আজকের অতীতের খোঁজে। আমি সৌগত। আবার দেখা হবে ইতিহাসের আরেকটি পাতায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।